নিজের বউকে তাড়ানোর জন্য 1 লাখ টাকা ঘুষ, তাও আবার নিজের আপন কাকাকে। বাহ ডাক্তার তীব্রসার চৌধুরী, তোমার প্রতিভার তুলনা হয় না। হাতে থাকা 1 লাখ টাকার চেকের চকচকে কাগজের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো ভেবে আসমান চৌধুরী একগাল হাসলেন। তীব্র যে রাগের মাথায় চেক লিখে ছুঁড়ে মারবে তা তিনি আগেই কিছুটা আঁচ করেছিলেন, কিন্তু অঙ্কের পরিমাণটা যে 1 লাখে 6 অঙ্কে গিয়ে ঠেকবে তা তার ধারণার বাইরে ছিল। তীব্রর ফ্ল্যাটের দরজাটা সশব্দে বন্ধ হয়। এরপর চারপাশের থমথমে পরিবেশটা যেন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে আসমান চৌধুরী একটা লম্বা নিঃশ্বাস ফেললেন। তীব্র চলে যেতেই আরশিয়া নূর নিজের ভেতরের জমানো ভয় আর কৌতূহলগুলোকে আর চেপে রাখতে পারলেন না। অষ্টম শ্রেণীতে পড়ুয়া আরশিয়া স্বভাবগতভাবেই ছোট থেকেই বেশ চঞ্চল আর প্রাণবন্ত। গ্রামের গাছে চড়ে আম কুড়ানো আর বন্ধুদের সাথে ছোঁয়াছুঁয়ি খেলা বেড়ানো মেয়েটাকে গতকাল রাত থেকে জোর করে একটা অদৃশ্য বন্ধনে বন্দি করে রাখা হয়েছিল। এতক্ষণ ওই হিংস্র চেহারার গভীর লোকটার সামনে ভয় সে সিটিয়েছিল, কিন্তু লোকটাকে চম্পট দিতে আরশির পুরনো চঞ্চল রূপটা একটু হলে উকি দিল। অর্শি চোখের জল মুছে আসমান চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ মুখে তখনও বিস্ময়, তবে ভয়ের বদলে সেখানে এখন রাজ্যের কৌতূহল। অর্শি কাল ফুলিয়ে বলেই ফেললো, কাকু, এই হিটলার ডাক্তার সাহেব তো আমাদের তাড়িয়ে দিল, কিন্তু দাদি জানতো বলেই দিয়েছিল আমাদের এখানে থাকতে। লোকটা এত চিল্লাচিল্লি করে কেন বলতো? অর্শির মুখে হিটলার ডাক্তার নামটি শুনে আসমান চৌধুরী আর নিজের হাসি চেপে রাখতে পারলেন না। ড্রয়িং রুমের নীরবতা ভেঙে তিনি হাহা করে হেসে উঠলেন। হিটলার? হাহা, একদম খাঁটি নাম দিয়েছিস অর্শি। আসমান চৌধুরী হেসে অর্শির দিকে এগিয়ে এলেন, এরপর সহগ করে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার অর্শি আম্মু, তোমার এই ছোট্ট মাথায় এসব জটিল বিষয় একদম চিন্তা করতে হবে না। তোর কাকু আছে তো। কাকু থাকতে তোর কোনো চিন্তা নেই। কিন্তু একটা কথা বলতো, ডাক্তার সাহেবকে তোর হঠাৎ হিটলার মনে হলো কেন? আর সে নাক ছিটকালো আর ছোট ছোট হাত দুটো দিয়ে বাতাসে এক অদ্ভুত অঙ্গভঙ্গি করে বলল, বারে, তুমি দেখনি উনি কিভাবে চোখ দুটি এত বড় বড় করে তাকাচ্ছিল? মনে হচ্ছিল এখনই খাঁচা কাঁচা গিলে খেয়ে ফেলবে। আর গলার আওয়াজ বাবা গো, মনে হচ্ছিল আমাদের শেওড়াতলি গ্রামের মাইক বেঁধে কে যেন চিল্লাচ্ছে। ওই কাচের জিনিসটা কেমন ঠাস করে আছাড় মেরে ভেঙে ফেলেছে দেখেছো? ইস, স্কুলে আমাদের হেড স্যারও তো এত চিল্লাই না। সত্যি কাকু, উনি 1 নম্বরের হিটলার। অর্শির এত নিষ্পাপ এবং অবুঝ মন্তব্য শুনে আসমান চৌধুরীর মনটা এক অদ্ভুত মায়ায় ভরে উঠল। যে বাচ্চা মেয়েটা জানেই না তার জীবনটা কোনো সামাজিক নাটকের কবলে পড়েছে, সে একটা 28 বছরের নামকরা কার্ডিয়াক সার্জনকে স্রেফ তার রাগের জন্য হিটলার উপাধিতে ভূষিত করে দিল। আসমান চৌধুরী অর্শির কপালে জমে থাকা এক ফোঁটা ঘাম মুছে দিয়ে বললেন, ঠিক বলেছিস। তবে শোন, হিটলারদের কিভাবে ঠান্ডা করতে হয় তা এই কাকু খুব ভালো করেই জানা আছে। তুই একদম ভয় পাবি না। আয়, আতে সকালে জার্নি করে এসে তোর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। চল, তোকে রান্নাঘর থেকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেই। উঠছে অমনি চোখ বড় বড় করে বলল, হ্যাঁ কাকু, পেটের ভিতর একদম ইঁদুর দৌড়াচ্ছে। কিন্তু এই হিটলার সাহেবের ঘরে কি বিস্কুট টিস্কুট পাওয়া যাবে, নাকি খাবার খেলেও উনি এসে চিল্লাবেন? আরে না, কিছু বলবে না। চলো তো আমরা একসাথে। আসমান চৌধুরী অর্শিকে সাথে নিয়ে ফ্ল্যাটের ভেতরের দিকে পা বাড়ালেন। এদিকে গুলশানের নামকরা স্পেশালিস্ট হসপিটালের সার্জারি ব্লকের ডক্টর লাউঞ্জে বসেছিল ডক্টর শান্ত দেওয়ান। কাল রাতের 12টা কাল রাতের 12 ঘটনার পর থেকেই শান্তর মাথার ভেতর 101টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তীব্রর মতো গভীর কণ্ঠের নীতিবান লোক কাল রাতে অত মদ গিলে যেসব আজে বাজে কথা বলেছিল, সেগুলো কি সত্যি অ্যালকোহলের ঘরে বলা না কোনো ভুলভাল কথা, নাকি পেছনে অন্য কোনো কঠিন সত্য আছে? শান্ত টেবিলের উপর পা তুলে দিয়ে তীব্রর জন্য অপেক্ষা করছিল। তীব্র রাউন্ড শেষ করে সবেমাত্র লাউঞ্জে ঢুকেছে, নিজের অপ্রেরণাটা খুলিয়ে নেওয়ার চেষ্টা করছিল। শান্ত এক মুহূর্ত সময় নষ্ট না করে চেয়ার ছেড়ে উঠে তীব্রর সামনে গিয়ে দাঁড়ালো। তীব্র, কাল রাতের ঘটনাগুলো ঠিক কি ছিল বলতো? তুই কি ড্রিঙ্কস করে প্রলোভ বকছিলি, নাকি সব সত্যি সত্যি ছিল? শান্ত চোখ ছোট ছোট করে সন্দেহজনক দৃষ্টিতে তাকালো। তীব্র যথারীতি তার বরাবরের গভীর ও থমথমে মুখাবয়ব বজায় রেখে গভীর কণ্ঠে বলল, আমার এখন একটা জরুরি ফাইল চেক করার আছে শান্ত, ফালতু কথা বলার সময় নেই। আরে ভাই, ফাইল তো সারা জীবনই চেক করবি।
শান্ত একেবারেই নাছোড়বান্দা। সে তীব্র টেবিলের ওপর বসে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করে দিল। "দেখ তীব্র, আমরা মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকে বন্ধু। কত রাত একসাথে জেগে পড়াশোনা করেছি, কত ক্রাইসিস একসাথে সামলেছি। আজ তুই আমার কাছে এই সামান্য একটা ঘটনা লুকিয়ে যাচ্ছিস। তুই যদি আমাকে সত্যিটা না বলিস, তবে কাল থেকে আমি তোর সাথে কথা বলা বন্ধ করে দিব। এমনকি এই হাসপাতাল থেকে বদলি হয়েও চলে যাব। তুই থাক তোর মতো। আমি চললাম। কেউ তো আর আমাকে বন্ধু ভাবে না।" তীব্র দীর্ঘশ্বাস ফেলল। শান্তকে সে খুব ভালো করে চেনে। এই নাছোড়বান্দাকে কিছু না বললে সে সারাদিন মাছির মতো কানের কাছে ভন, ভন করতেই থাকবে। তীব্র বিরক্তি হয়ে আপ্রনের আপ্রনের পকেটে হাত গুজে শীতল কণ্ঠে বলল, "কালকে বারে বসে যা বলেছিলাম সব সত্যি ছিল। আর শোন, আমি ওই অন্নজ্জা বিয়েটা আমি মানি না, মানবও না। সো এই টপিকে আমার সামনে আর একটা শব্দও উচ্চারণ করবি না।" শান্তর অবস্থা দেখার মতো ছিল। সে যেন অবাকের শেষে পর্যায়ে। সে মনে, মনে ভেবেছিল তীব্র নিশ্চয়ই কাল অতিরিক্ত মদ্যপান করে কোনো গাঁজাখুরি গল্প ফাঁদছিল বা তার সাথে প্র্যাঙ্ক করছিল। কিন্তু তীব্র যখন এত গভীর মুখে কথাটা বলল, শান্ত যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। নিজের অনুভূতি পরীক্ষা করার জন্য শান্ত হাত বাড়িয়ে নিজের চিমটি কাটতে লাগলো। কিন্তু নিজের হাতে চিমটি দিলে তো ব্যথা লাগবেই। তাই সে কোনো দ্বিধা ছাড়াই তীব্রর শক্তপোক্ত ডান হাতে কষে একটা চিমটি কেটে বসল। তীব্র চমকে উঠে হাতটা সরিয়ে নিল। তার মুখে রাগটা আরো বিষাক্ত হয়ে উঠল। তবে সে কোনো রকমে চিৎকার করল না। স্রেফ চরম বিরক্তি হয়ে শান্তর দিকে তাকিয়ে বলল, "হোয়াট ইজ দিস?" শান্ত বোকার মতো একগাল হেসে বলল, "তার মানে এগুলো সব স্বপ্ন ছিল। আহারে, আমিও না দিনে দুপুরে আজকাল কি সব ভুলভাল স্বপ্ন দেখছি। তীব্রর বিয়ে, তাও আবার ১২ বছরের বাচ্চার সাথে। হা, হা, হা! কি অদ্ভুত স্বপ্ন রে বাবা!" তীব্র রাগে কটমট করে দাঁতে দাঁত চেপে কড়া গলায় বলল, "শালা এসব কোনো ফ্যান্টাসি বা স্বপ্ন না। সত্যি ছিল গর্দভ।" তীব্রর এই বরফ শীতল ও মারাত্মক গলা শুনে শান্তর হাসির রেখাটা ১ সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল। সে এবার বুঝতে পারল ঘটনাটা স্বপ্ন নয়, ঘোর বাস্তব। সে যেন একেবারে আকাশ থেকে পড়ল। অবাক হওয়ার শেষ সীমানায় পৌঁছে শান্ত কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে ঢোক গিলে বলল, তার মানে সত্যি? ওহ মাই গড!" তারপর আর কোনো সমস্যা হয় নাই। তীব্র চরম বিরক্তি হলো। সে প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য নিজের ডেস্কে রাখা ফাইলের পাতা উল্টাতে শুরু করল। কিন্তু শান্তকে এড়ানো কি এতই সহজ? সে ডেস্কে ঝুঁকে পড়ে চোখ দুটো বড়, বড় করে একটানা প্রশ্ন করে যেতে লাগলো। "আরে বল না ভাই, চুপ করে আছিস কেন? তোর দাদি সত্যিই ওই মেয়েটাকে তোর ঘাড়ে চাপিয়ে দিল? তুই চলে আসার পর কোনো সমস্যা হলো না?" তীব্র ফাইলটা সশব্দে বন্ধ করে টেবিলের উপর আছাড় মারল। রাগ সামলাতে না পেরে কটমট করে বলল, "সমস্যা আবার হবে না মানে? একটা পাগলের বংশে জন্মগ্রহণ করেছি বুঝলি? সেখানে সমস্যা থেকে সমস্যার সৃষ্টি হয়। আজ সকালে কি হয়েছে জানিস? আমার ওই ছোট কাকা সকালে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে সোজাসুজি আমার ঢাকার ফ্ল্যাটে হাজির হয়েছে। লাইক সিরিয়াসলি, তুই ভাবতে পারিস এদের মানসিকতা কতটা জঘন্য পর্যায়ে গেছে?" শান্ত এবার সত্যি পা পিছলে ধপাস করে পড়ে গেল। সে ২ হাত মাথার ওপর তুলে চিল্লিয়ে বলে উঠল, "তীব্র ব্রো, গুড বাই। আই অ্যাম শেষ। আলবিদা, বিদায় পৃথিবী। এই দুনিয়া আর আমার জন্য না, আমিও তার জন্য না।" শান্ত বুকে হাত দিয়ে কাতরাতে বলতে লাগলো, "আমি নিশ্চিত কোনো হাই লেভেলের রিয়ালিস্টিক স্বপ্নে আছি নাই, তাই না ব্রো? একটু পরেই আবার ঘুম ভাঙবে আর আমি দেখব আমি আমার বিছানায় শুয়ে আছি। এটা কিছুতেই হতে পারে না।" তীব্র চরম বিরক্তি নিয়ে কপালে হাত দিয়ে বলল, "নাও শুরু হয়ে গেছে এর মেলোড্রামা, ইডিয়েট একটা। তুই তোর ড্রামা নিয়ে থাক, আমি চললাম।" তীব্র পা বাড়াতে শান্ত এক লাফে তার বিছানার সামনে এসে দাঁড়ালো। মুখোমুখি দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, "আহা, এত তাড়া কিসের রে ব্রো? নিজের নতুন বউকে দেখার জন্য এত ব্যাকুলতা নাকি?" কথাটা শেষ করারও সুযোগ পেল না শান্ত। তার আগেই তীব্রর একটা শক্তপোক্ত ও দানবীয় থাবা এসে সশব্দে তার কাঁধে আর শার্টের কলারের উপর পড়ল। তীব্র তাকে ধরে ঝাঁকুনি দিয়ে নিচু অথচ মারাত্মক হুঙ্কার ছাড়ল, "শালা চুপ কর! বউ মাই ফুট!" তীব্রর চোখ দুটো লাল হয়ে উঠেছে। সে শুধুমাত্র একটা বাচ্চা মেয়ে। বাচ্চা মিন্স এ লিটল কিড। বুঝতে পেরেছিস? ঠিক টাইমে বিয়ে করলে ওর মতো আমার একটা বাচ্চা থাকতো। সো এসব জঘন্য মজা আমার সাথে কোনোদিন করবি না। আমি খুব শীঘ্রই ওকে লিগ্যালি ডিভোর্স দেব।" তীব্র শান্তর কলারটা সামান্য টেনে ধরে হুমকির সুরে যোগ করল, "আর কান খুলে শোন, এরপর যদি এই বিষয় নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলিস, তবে তোর যে কটা সিক্রেট আমার কাছে আছে সবকটা তোর বউয়ের কানে গিয়ে বিষের মতো ঢেলে দেব, বুঝেছিস?"
শান্তর মুখের হাসি নিমিষেই উবে গেল। তার নিজের বিবাহিত জীবনের শান্তিময় আকাশে কালবৈশাখীর মেঘ দেখতে পেয়ে সে সাথে ২ হাত তুলে আত্মসমর্পণ করল। "ওকে ব্রো, কুল ডাউন। শান্ত হ, কুল। আবার নাটকীয়ভাবে শান্ত হাত জোড় করে তোতলে উঠে বলল, "আমার ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করো। দয়া করে এর মধ্যে আমার নিষ্পাপ বউটাকে টানবি না ভাই। আমার ছোট সুখের সংসারে নতুন করে কোনো সুনামি চাই না আমি।" আমি মুখ বন্ধ করে ফেললাম। একদম ডিপ লক। তীব্র শান্তর প্রতিক্রিয়া দেখে এক প্রকার তাচ্ছিল্যের হাসি হাসল। সে শার্টের হাতাটা ঠিক করতে ঠান্ডা গলায় বলল, "সোম আই সোম অন ইউ শান্ত। হাউ রিডিকিউলাস! তুই ভাবলি কি করে যে আমি ওই ১২ বছরের বাচ্চাকে আমার ফ্ল্যাটে টলারেট করব? সকালে ওদের দুজনকে ফ্ল্যাট থেকে তাড়িয়ে এসেছি। সো দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড।" শান্তর চোখ দুটো আবার গোল হয়ে গেল। তবে সে এবার আর কোনো কথা বলার সাহস পেল না। শুধু মনে ভাবল তীব্র যতটা সহজ ভাবছে, চৌধুরীর বাড়ির জল হয়তো ততটা সহজে ঘোলা হওয়া বন্ধ হবে না। সারাদিনের টানা দুটো জটিল সার্জারি, মানসিক টানাপোড়েন আর শান্তর সাথেই অনর্থক প্যাচালের পর তীব্র যখন বিকেলের দিকে হাসপাতাল থেকে বের হলো, তখন তার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। গাড়ির এসি অন করে তীব্র স্টিয়ারিং এ হুইল হাত রেখে ড্রাইভ করতে ভাবল, যাক ঝামেলাটা অন্তত শেষ হলো। এতক্ষণে নিশ্চয়ই ছোট কাকা ওই মেয়েটিকে নিয়ে শেওড়াতলী দিকে রওনা হয়ে গেছে, কিংবা গুলশানের কোনো দামি হোটেলে গিয়ে উঠেছে। নিজের ফ্ল্যাটের শান্ত নিঝুম পরিবেশটার কথা ভেবে সে মনে কিছুটা স্বস্তি পেল। ফ্ল্যাটের পার্কিং এ গাড়িটা রেখে লিফটে চেপে যখন সে নিজের ফ্লোরে পৌঁছালো, তখন ঘড়িতে বিকেল ৫:৩০ বাজে। তীব্র পাসওয়ার্ড চেপে নিজের ফ্ল্যাটের দরজাটা খুলে আলতো ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। বাইরে স্যাঁতসেঁতে বৃষ্টি, ঠান্ডা হাওয়ায় পর ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত নিস্তব্ধতা তাকে অভ্যর্থনা জানালো। তীব্র ভাবল ফ্ল্যাট একদম ফাঁকা। সে নিজের জ্যাকেটটা খুলে সোফার দিকে ছুঁড়ে মারতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ল ড্রয়িং রুমের এক কোণে তীব্রর হাতের জ্যাকেটটা যেন থমকে গেল। মাথার ভেতরে রক্ত এক মুহূর্তে ছিটকে গিয়ে আবার মাথায় উঠল। সমস্ত ক্লান্তি, অ্যালকোহল মাই উবে গিয়ে সেখানে স্থান নিল এক ভয়ংকর তাণ্ডব। সে থমথমে ও থমকে যাওয়া গলায় বলে উঠল, "তুমি এখানে?" ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে।